নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প নিশিকান্তপুরের রক্তাক্ত ইতিহাস। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প নিশিকান্তপুরের রক্তাক্ত ইতিহাস। আমি যখন হাঁটতে হাঁটতে মতিবিলের মাঠের কাছে গিয়ে দাঁড়িয়েছি, তখন চাঁদ প্রায় মাথার উপরে উঠে এসেছে। ইচ্ছে করেই একটু বেশি রাতে এখানে এসেছিলাম, কারণ সন্ধ্যের দিকে যদি গ্রামের কেউ এদিকে আসতে দেখত, তাহলে বোধহয় কিছু একটা সন্দেহ করত। আমি গোটা সন্ধ্যেটা গ্রামের পাশের পুরনো মন্দিরটায় কাটিয়েছি, আর এখন এসে দাঁড়িয়েছি এই মতিঝিলের মাঠের পাশে একটা কদম গাছের তলায়। কদম গাছটা বেশ বড়, তার ঝাঁকড়া পাতা প্রায় তলাটা অন্ধকার করে রেখেছে। তবে গোটা মাঠ চাঁদের আলোয় ভেসে যাচ্ছে, যেন চাঁদের আলোর বন্যা বইতে শুরু করেছে। আর সেই চাঁদের আলোর বন্যার মাঝে মাঠটা যেন একা নিঃসঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে। একটা ঠান্ডা হাওয়া মাঝে মাঝে মাঠের দিক থেকে ছুটে এসে আমার গায়ে লাগতে শুরু করেছিল। সময়টা শরৎকালের সময়, রাতের দিকে মাঝে মাঝে ঠান্ডা পড়ে। আমার মন কিন্তু স্থির ছিল না। মাঝে মাঝে মন কেমন যেন দোলাচল হতে শুরু করেছিল। বারবার মনে হচ্ছিল, নন্দলাল আমায় যে কথা বলল সে কথা কি সত্যি, নাকি আজগুবি একটা গল্প সে আমায় শুনিয়ে দিয়েছে, আর আমিও বোকার মতো তার কথায় বিশ্বাস করে এই রাতের বেলা কদম গাছের তলায় দাঁড়িয়ে রয়েছি। এদিকটা মশার বড়ই উৎপাত। শীতকালে মশা থাকে বলে শুনিনি তো, যদিও শীত পড়েনি, ঠান্ডা তো রয়েছে। বুঝতে পারছিলাম মন চঞ্চল হয়ে উঠছে, না হলে মশার উৎপাতে আমি কখনোই চঞ্চল হই না। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর সেই কদম গাছের তলায় বসে পড়লাম। চারপাশটা সামান্য জঙ্গল মতো হয়ে আছে। স্পষ্ট বোঝা যায় এদিকটায় গ্রামের মানুষজন খুব বেশি একটা আসে না। তবে মাঠের দিকে তাকালে মনে হয় সে মাঠ আর 5টা সাধারণ মাঠের মতোই। তবে আমাদের গ্রামের বাড়ির সেই কৈখালির মাঠের চেয়েও সামান্য বড়। এক পাশে দাঁড়ালে অন্য পাশ ভালোভাবে দেখা যাবে না। আর তার উপর এখন রাতের সময়, যতই চাঁদের আলো থাকুক না কেন, গাছের আর জঙ্গলের আঁধার চাঁদের আলো কখনোই দূর করতে পারবে না। গাছের তলায় বসে নিজের মনে এ কথা ও কথা ভেবে চলেছি। একবার মনে হলো, ধুত্তর, রইল মতিঝিলের মাঠ। তারপরেই মনে হলো, এই কদম গাছের তলায় এসে বসার পরেই আমার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয়েছে। সে অনুভূতিটা আমার মাঝে মাঝেই হয়। তোমরা জানো, কোনো কিছু ঘটার আগেই আমি কেমন যেন বুঝতে পেরে যাই আগে থেকেই। শুধুমাত্র সেই অনুভূতিটার জন্যই আমি কদম গাছের তলা ছেড়ে বাইরে বেরিয়ে যেতে পারছিলাম না। মনে হচ্ছিল এখনো হয়তো সময় হয়নি। নন্দলাল তো বলেছিল বেশ রাত্রের দিকে ব্যাপারটা হয়। গ্রামের দিকে রাত তাড়াতাড়ি নেমে এলেও এখনো খুব একটা রাত হয়নি। তাই নিজের মনকে এ কথা ও কথা বলে প্রবোধ দিয়ে আমি গাছের তলায় বসে রইলাম। গাছের তলায় বসে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। ঘুমটা যখন ভাঙল, তখন প্রথমে কিছুই বুঝতে পারলাম না। একবারের জন্য মনে হলো আমি কোথায় বসে রয়েছি। তারপর ধীরে ধীরে সব কিছুই মনে পড়ে গেল। মন আর নিজেকে স্থির করে উঠে দাঁড়াতে যাব,
ঠিক সেই সময় কানে এলো একটা শব্দ। এক সময় বেহারারা পালকি বয়ে নিয়ে যাওয়ার সময় যেমন শব্দ হতো, যেমন পালকি বওয়ার সময় তারা হুম না বলে মুখে একটা অদ্ভুত শব্দ করতে করতে এগিয়ে যেত, ঠিক সেই রকম শব্দটাই দূরে কোথাও থেকে যেন ভেসে আসছে। কদম গাছের তলা থেকে উঠে দাঁড়াতে যাব, ঠিক তখনই একটা ব্যাপার চোখে পড়ে আমি কেমন যেন অবাক হয়ে গেলাম। গাছের তলায় অন্ধকার বেশি, কিন্তু সেই অন্ধকারেও আমার এতটা চোখের ভুল হওয়ার কথা নয়। আমি স্পষ্ট বুঝতে পারলাম যে গাছের তলায় আমি বসে রয়েছি সেই গাছটা এই অল্প সময়ের মধ্যে যেন খানিকটা ছোট হয়ে এসেছে। যে মোটা গুঁড়িতে আমি হেলান দিয়ে শুয়েছিলাম সেই গুঁড়িটা এখন অর্ধেকটা হয়ে গেছে। তখনই বুঝতে পারলাম আসলে গাছের গুঁড়িতে হেলান দিয়ে থাকতে থাকতে হঠাৎ করে শরীরের ভারসাম্য বজায় রাখতে না পেরে আমি মাটির দিকে পড়ে যাচ্ছিলাম। তখনই আমার ঘুমটা ভেঙে গেছে। উঠে দাঁড়াতে কিন্তু আরও একবার অবাক হয়ে গেলাম। আমার আশেপাশে ছোট ছোট জঙ্গল ছিল, এখন চারপাশে কোথাও কিচ্ছু নেই, ফাঁকা। তার বদলে আশেপাশে কয়েকটা বড় বড় গাছ রয়েছে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি যখন এখানে এসেছিলাম এই কদম গাছের মতো বড় গাছ আর একটাও ছিল না। কেমন যেন একটা ধুলোর গন্ধ ভেসে আসছিল নাকে। এখন কেমন যেন একটা ঠান্ডা সুন্দর গন্ধ আমার নাকে এসে ঢুকতে লাগলো। প্রায় কিছুক্ষণের মধ্যেই শরীরটা আগের মতোই চাঙ্গা হয়ে গেল। ঘুম যেন কোথায় উড়ে গেল। আর তখনই সেই পালকির বেহারাদের ডাকের শব্দ আরেকবার শুনতে পেলাম। কি মনে হতে সামনের দিকে তাকাতেই দেখি আমার সামনের সেই মতিঝিলের মাঠটা আগের মতোই চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। আর সেই চাঁদের আলোয় মাঠের প্রতিটা কোণ আমি যেন দেখতে পাচ্ছি। মাঠটা কি খানিকটা ছোট হয়ে এসেছে? ওই যে ওইদিকে মাঠটা আর একটু বড় ছিল বলে মনে হচ্ছে না? এক কথায় বলতে গেলে আমি এই কদম গাছের তলায় ঘুমিয়ে পড়ার আগে চারপাশটা যেমন দেখেছিলাম তার মধ্যে সবটাই কেমন যেন বদলে গেছে। আর তার মধ্যে মাঝে মাঝে ভেসে আসছে সেই পালকিদের বেহারাদের গলার মতো হুম না শব্দ। একটু অবাক বিস্ময়ে চমকে উঠে আমি ততক্ষণে ভালোভাবে তাকিয়েছি সেই মাঠের দিকে। আর তখনই দেখতে পেলাম চাঁদের ভেসে যাওয়া আলোয় স্পষ্টভাবে দেখা যাচ্ছে মাঠের ঠিক মাঝখান থেকে উত্তর দিকের পথ পেয়ে হেঁটে আসছে বেশ কয়েকজন লোক। চাঁদের আলোয় সবকিছুই ভালোভাবে বোঝা যায়। তাদের কাঁধে একটা পালকি রয়েছে। তার আগে পিছে বেশ কিছু লোক বোধহয় বর্ষা কিংবা ওই জাতীয় কিছু হাতে নিয়ে এগিয়ে চলেছে। আমি কদম গাছের তলা থেকে খানিকটা বেরিয়ে এসে অবাক হয়ে তাকিয়ে রইলাম সেই দিকে। এই গ্রামে কিংবা পাশের গ্রামে আমি অন্তত দিন তিনেক রয়েছি। পালকি দেখেছি বলে তো মনে পড়ে না। আর তাছাড়া জমিদার বাড়ি যেটা রয়েছে সেখানে আমি ঘুরে এসেছি, পালকি নেই। পালকিতে করে এত রাতে মাঠের মাঝখান দিয়ে কে যায়? সেদিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো সেই পালকি আর প্রতিটি মানুষকে যেন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তাদের সামনের দুজনের হাতে মশাল আর তার পিছনের চারজনের হাতে রয়েছে বর্ষা। সেই বর্ষার ফলা চাঁদের আলোয় চকচক করে উঠছে। পালকির বেহারা চারজন যে পালকিটা বয়ে নিয়ে চলেছে সেই পালকির প্রতিটি অংশ যেন আমি এতটা দূর থেকেও দেখতে পাচ্ছি। ঠিক কিভাবে দেখতে পেয়েছিলাম সে কথা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, কিন্তু আমার মনে হচ্ছিল কোনো একটা মন্ত্র বলে যেন আমি এসে দাঁড়িয়েছি ঠিক তাদেরই কাছে। আর তাই আমি গুনে গুনে বলে দিতে পারবো তারা দলে কতজন ছিল। মাথার ভিতর অনেকক্ষণ থেকে একটা শোঁ শোঁ শব্দ হয়ে চলেছিল। আমি
কদম গাছটার থেকে বাইরে আসতেই মনে হলো গোটা মাঠ জুড়ে একটা প্রবল ঝড় শুরু হয়েছে। এতক্ষণ তো এমন ঝড় ছিল না। তার সাথে দেখতে পেলাম সামনের দিকে পালকির বেহারা আর বাকি লোকেরা ঝড়ের জন্য কেমন যেন হতভম্ব হয়ে তাকালো। তারপর দ্রুত পায়ে মাঠের মাঝখান দিয়ে চলল দক্ষিণের দিকে। ওরা প্রায় মাঠের মাঝামাঝি এসে পড়েছে। ঠিক এমন সময় আরো একটা শব্দ শুনতে পেলাম, আর সেইটা শুনে দক্ষিণের দিকে তাকাতেই আমার গোটা শরীর কেমন যেন কেঁপে উঠল। দক্ষিণ দিক থেকে মশাল আর অস্ত্রশস্ত্র হাতে নিয়ে দৌড়ে আসছে জনা কুড়ি লোক। একবার দেখেই বলে দেওয়া যায় তারা আসলে ডাকাত। এই এত রাতে পালকির উপরে তাহলে ডাকাত হানা দিতে চলেছে। প্রতিটি মানুষ তো অবিচারে মারা পড়বে। আমি নন্দলালের বলা কথাগুলো কোনো এক অদ্ভুত জাদু বলে ভুলে গেলাম। তাড়াতাড়ি দৌড়ে এগিয়ে যেতে লাগলাম সেই পালকিটার দিকে। মুখে চিৎকার করতে লাগলাম, থামাও, পালকি থামাও, ডাকাত পড়েছে, ডাকাত! আমি মুখে চিৎকার করতে করতে সামনের দিকে দৌড়ে যাচ্ছি। প্রবল একটা ঝড়ের ঝাপটা আমার নাকে মুখে এসে লাগতে শুরু করেছে। লোকগুলো যেন এতক্ষণে ডাকাত দেখতে পেয়েছে। পালকিটা তারা নামিয়ে রেখে সঙ্গে সঙ্গে সকলে মিলে সামনে এসে দাঁড়ালো। তারপর হাতের বর্শা তুলে ধরল। এদিকে ডাকাতদের হাতে অনেক অস্ত্র, তাছাড়া তারা দলে ভারী। ডাকাতরা একদম কাছে এসে পড়েছে। আমি চিৎকার করতে করতে তাদের দুটো দলের প্রায় কাছাকাছি গিয়ে পড়েছি। ঠিক সেই সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটল। কিশোরী আজ সকালেই আমার বাড়িতে এসে পড়েছিল, তাই আমি আর দেরি না করে তারানাথের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। পথে একবার থেমে শুধু 2 প্যাকেট সিগারেট আর তারানাথের জন্য কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম, কারণ এখন মাসের শুরু, তাই আমাদের দুজনেরই পকেট গরম। এমন সময় একটু নবাবি করতে মন চায়। ট্রামের শব্দ, লোকজনের কোলাহল, শহরের রাস্তা সব কিছু একপাশে ফেলে যখন আমরা তারানাথের বাড়ির কাছে গিয়ে পৌঁছলাম, তখন দেখতে পেলাম তার আজ খদ্দের জুটেছে। আমাদের দেখে তারানাথ একটু বেশি খুশি হয়েছে বলে মনে হলো। খদ্দেরের একটা হাত তখনও সে সামনে ধরে কি যেন বলে চলেছে। সে কথা একটু একটু করে আমাদের কানে ভেসে আসতে লাগলো। শনিবার? হ্যাঁ, আসছে শনিবার করতে হবে। একটা কাজ তুমি করতে পারো। আচ্ছা, তুমি মনে হয় 2 দিন পরে একবার এসো, বুঝলে? আমি এদিকটা দেখে রাখি। এরকম কিছু টুকরো টাকরা কথা ভেসে আসার পরে লোকটা উঠে তারানাথকে একটা টাকা প্রণামী দিয়ে চলে গেল। আমরা তারানাথের পাশে গিয়ে যখন বসছি, তখন মনে হলো তারানাথ সত্যিই আজ বেশ খুশি খুশি। ব্যাপার কি ঠাকুর মশাই, বিড়ালের ভাগ্যে আজ শিখে ছিঁড়েছে নাকি? হ্যাঁ, কিশোরীর এমন মশকরায় তারানাথ কিন্তু চটে উঠল না। তার বদলে আমাদের বসতে বলে সে একটু ভেতরের ঘরে চলে গেল। যখন ফিরে এসেছে তখন দেখলাম তার মুখে আগের মতোই সেই হাসি। আমাদের পাশে তক্তাপোষে বসতে বসতে তারানাথ বলল, আজ সকাল থেকে এই নিয়ে 2 জন খদ্দের জুটেছে, বুঝলে? একজনের কুষ্ঠি তৈরি করে দেবারও ফরমাইশ পেয়েছি, অগ্রিম কিছু টাকাও পেয়েছি। বাহ, তাহলে আপনার সময় ঘুরছে বুঝতে পারলেন? হ্যাঁ, তা বেশ বলেছ, আমার সময় ঘুরছে। আমার সময় তো আর এখন আর নয়। আমার সময় ছিল সেই যখন আমি পথে বেরিয়ে পড়েছিলাম, তখন ছিল আমার সময়। এখানে ওখানে ঘুরে বেড়াই, সাধু সঙ্গ করি, সাধনার পথে ধীরে ধীরে অগ্রসর হই। তখনই আমার সময় ছিল। এই তেমন সময় আমি আমার গোটা জীবনে কখনোই আর খুঁজে পাবো না। সে তো আমরা বুঝি ঠাকুর মশাই। আপনার যদি সামর্থ্য থাকতো
তাহলে আপনি এখন আবার বেরিয়ে পড়তেন সাধনার পথে। কিন্তু তাহলে আমাদের একটা অসুবিধা হতো যে গল্প শুনতে এসে আমরা গল্প শুনতে পেতাম না। কিশোরীর কথায় তারানাথ সামান্য হেসে উঠল, তারপর বলল, সে তো আমি জানি, এই বুড়োটার সঙ্গে তোমাদের সম্পর্ক শুধুই গল্প শোনা পর্যন্ত। একটা দিন এমন গেছে তোমরা গল্প না শুনে বাড়ি গিয়েছো। আমরা এখানে আসব আর আপনি আমাদের গল্প শোনাবেন না, তা কি কখনো হয়? সেই কথা তো ঠিকই, তোমরা এলে আমি নিজের মনের কথা বলে খানিকটা শান্তি পাই, আর তোমরাও গল্প শুনে মনে মনে বেশ আনন্দ পাও, তাই ভালো লাগে। মাঝে মাঝে সত্যি বড্ড মন খারাপ করে, বুঝলে। বাইরে বেরিয়ে পড়ার জন্য ইচ্ছে হয় কোথাও একটা যাই, আর তারপর সেখানে আবার নতুন করে সাধনা শুরু করি। জানি শরীরের এখন তেমন ক্ষমতা নেই, কিন্তু মন যে তাই চায়। তারানাথ কেমন যেন ধরা গলায় বলে উঠল, এই সংসার জীবনে কিছু নেই, বুঝলে। মাঝে মাঝে মনে হয় কেন যে সেই সময় বাড়িতে ফিরে এসে বিবাহ করতে রাজি হলাম। বিবাহ করতে যদি রাজি না হতাম তাহলে তো এত কিছু হতো না। মধুসুন্দরী দেবীর কাছে থেকে যেতাম। সেই 3টে মাস আমি কখনোই ভুলতে পারি না। আমি আর কিশোরী চুপ করে রইলাম। মাঝে মাঝে এমন সময় তারানাথ চেয়ে থাকে, কিছু না বলাটাই ভালো। সে উদাস চোখে বাইরের দিকে তাকিয়ে রয়েছে দেখে আমরাও চুপ করলাম। কিন্তু একটু পরেই তারানাথ বলে উঠল, এসব বলে শুধু শুধু তোমাদের মন খারাপ করতে চাই না। তো তোমরা এসেছো যখন, তখন তোমাদের একটা ভালো গল্প শোনাবো। তবে আজ ওই একই রকম ভূত প্রেতের বিপদ এসবের গল্প শোনাবো না। আজ শোনাবো একটা মাঠের গল্প। মাঠ? কিন্তু তারানাথ, মাঠের আবার গল্প হয় নাকি? মানে সেই মাঠে আপনি কিছু দেখেছিলেন, সেটাই তো? এমন অনেক কিছুই হয়। আসলে মনে করো একটা মাঠের গল্প, কিংবা একটা দিঘির গল্প, আবার একটা গাছের গল্পও হতে পারে। আসলে দুনিয়াতে ঠিক কোন সাধারণ জিনিসের মধ্যে অসাধারণ কিছু লুকিয়ে রয়েছে তা তুমি খুঁজে বার করতে পারবে না। একটা গাছ তোমার সামনে গোটা দিন স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকবে, কিন্তু রাতের বেলা সেই গাছের উপর এমন কিছু বাসা বাঁধতে পারে যা তোমার কল্পনারও অতীত। তেমনি সেই তোমাদের আমি জল পিশাচের গল্প শুনিয়েছিলাম, তো সে কোন জলে রয়েছে তা বোঝা সহজ কাজ নয়। তবে আমি শোনাবো একটা মাঠের গল্প। সেই মাঠের নাম মতিবিলের মাঠ। তারানাথের মুখে কথাটা শুনে আমাদের কেমন যেন অদ্ভুত লাগলো। কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই দেখুন, গল্পটা যেন ভালো হয়, না হলে কিন্তু আমরা আবার একটা গল্প শুনতে চাইব। ভালো গল্প না শুনে এখান থেকে ফিরে গেলে আমাদের মনে হয় দিনটা মাটি হয়ে গেছে। তারানাথ কিশোরীর কথার কোনো উত্তর দিল না। নিজের মতোই রহস্যময় হাসি হাসল, তারপর বলতে শুরু করল, তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু পৃথিবীর বুকে থাকা প্রত্যেকটি জীবন্ত এবং স্থির বস্তুর মধ্যেই কিন্তু একটা দ্রব্য মাহাত্ম্য কিংবা স্থান মাহাত্ম্য থাকে। কোনো এক স্থান যেখানে মানুষের পা পড়েনি বহু বছর ধরে, এখানকার স্থান মাহাত্ম্য বলতে বদলে যায় অশুভ শক্তিতে। সেখানে তখন অশুভ শক্তির প্রভাব খুব বেশি থাকে। তোমরা দেখবে পুরনো বাড়ি কিংবা পুরনো কোনো স্থান যেখানে মানুষের চলাচল কম, সেখানে তোমরা অশুভ ভূত প্রেত এসবের আনাগোনার আভাস বুঝতে পারবে। অথচ সেখানে যদি মানুষের পা পড়ত, তাহলে হয়তো সেই স্থানের মাহাত্ম্য বদলে যেত না। ব্যাপারটা তোমাদের বোঝানো অত সহজ নয়, তাই তোমাদের সেই আসল গল্পটাই বলি।
অথচ সেটা আমার জীবনের একটা অদ্ভুত ঘটনা। সেই ঘটনার কোনো কারণ আমি বুঝতে পারিনি, যদিও একটা ব্যাখ্যা আমি নিজে নিজেই তৈরি করেছি এবং অনেককে শুনিয়েওছি। তারা সবাই আমার ব্যাখ্যার সাথে সহমত হয়েছে। সেবার শরৎকালে আমি গিয়ে পড়েছিলাম বৈকুণ্ঠপুর নামের একটা গ্রামের কাছে। তো সেই গ্রামে দিন দুয়েক ছিলাম। তারপর পাশের গ্রামে পরদিন হেঁটে হেঁটে গিয়েছি বৈকুণ্ঠপুর থেকে। বৈকুণ্ঠপুর থেকে পাশের গ্রামের দূরত্ব বেশ খানিকটা। মাঝখানে পড়ে একটা মাটির রাস্তা। সেই রাস্তার দুপাশে ধানের জমি, দুপাশে ধান ক্ষেত রয়েছে। তার মাঝখান দিয়ে আমি হেঁটে চলেছি নিরুদ্দেশের উদ্দেশ্যে। কোথায় যাব তা আমি জানি না। আসলে কি আমার জন্য অপেক্ষা করে আছে সেটাও আমার জানা নেই। তবে যতই এগিয়ে চলেছিলাম, মনের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মধুসুন্দরী দেবীর আশীর্বাদ আমার উপরে থাকার জন্য আমি আগে থেকেই অনেক কিছু অনুভব করতে পারি। যেখানে এগিয়ে চলেছি সেখানে আমার সাথে অন্তত কিছু একটা ঘটবে। গোটা সকাল হেঁটে প্রায় দুপুরের সময় গিয়ে পৌঁছলাম পাশের গ্রাম জয় মাধবপুরে। গোটা দিন হেঁটে চলেছি। শরৎকালের সকাল থেকে দুপুরের দিকে বেশ রোদ হয়। এই রোদের তাপ থাকে সামান্য। গ্রামের ফাঁকা পথে সেই রোদ যেন ভয়াবহ হয়ে ওঠে। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। মনে হলো বেশ পরিশ্রান্ত হয়ে পড়েছি আমি। এই পথশ্রমে খিদে তেষ্টায় আমার বুকের ভেতরটা কেমন যেন আঁকু পাঁকু করতে শুরু করেছিল। আমি জয় মাধবপুরে ঢোকার সাথে সাথেই প্রথম যে বাড়িটা চোখে পড়ল, সেই বাড়ির দ্বারে গিয়ে দরজায় কড়াঘাত করে বললাম, বাড়িতে কেউ আছো? আমি একজন পথিক, পথশ্রমে জলের জন্য তেষ্টায় ক্লান্ত হয়ে পড়েছি। আমায় একটু জল দিতে পারো? আমার কথা শুনে আর দরজায় করাঘাত করার জন্য একটু পরেই ঘরের ভেতর থেকে একজন বেরিয়ে এলো। আমার দিকে প্রথমে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, সাধু বাবা, আপনি কি তান্ত্রিক? আমার পরনে লাল কাপড়ের জন্য অনেকেই আমায় তান্ত্রিক মনে করে ভুল করে। আমি সামান্য হেসে তাকে বললাম, আমি তান্ত্রিক নই, আমি আসলে একজন ভবঘুরে সাধক। সাধনার জন্য পথে পথে ঘুরে বেড়াই। আসুন আসুন সাধু বাবা, ঘরের ভেতরে আসুন, বসুন। আমি তার কথায় ঘরের ভিতরে গিয়ে বসলাম। ঘরের ভিতরে চারিপাশে আসবাবপত্র খুব একটা বেশি নেই। একটা বিছানা, একটা চেয়ার, জলের কুঁজো, বাসনপত্র আর কিছু জামা কাপড় একপাশে। আমি মাটিতে বসতে যাচ্ছিলাম, তাই দেখে নন্দলাল বলে উঠল, করেন কি সাধু বাবা? মাটিতে বসবেন কেন? আপনি আমার বাড়ির অতিথি। আপনি আপনি বিছানায় বসুন। আমার মাটিতে বসলেই কিন্তু বড় ভালো লাগতো। মাটিতে ঠান্ডা একটা অনুভূতি আমার গোটা শরীর জুড়ে উঠত। কিন্তু নন্দলালকে হতাশ করতে ইচ্ছে করল না, তাই বিছানার ওপরের এক পাশে মাটির দেয়ালে হেলান দিয়ে বসলাম। নন্দলাল আমার জন্য জল বাতাসা নিয়ে এলো। বাতাসা মুখে ফেলে সামান্য জল খেতেই আমি কেমন যেন খানিকটা শান্তি পেলাম। নন্দলাল হেসে বলল, সাধু বাবা, আমার এই অবস্থা দেখে মনে মনে ভাবছেন আমি বড্ড গরিব। হ্যাঁ, সে কথাই ঠিক। কিন্তু সাধু বাবা, আমাদের এক সময় না খুব ভালো অবস্থা ছিল। পাশের গ্রামের জমিদারের নায়েব ছিল আমার ওই পূর্বপুরুষেরা। সেসব সুখের দিন ছিল গো। এখন কেমন যেন সেসব দিন কোথায় হারিয়ে গেছে। আর আমার ছোটবেলাতেই তো আমি সে সুখের দিন কাটিয়েছি। এখন এখন আমার নুন আনতে পান্তা ফুরোয় গো সাধু বাবা। আমি বুঝতে পারলাম লোকটা বড্ড কথা বলতে ভালোবাসে। আমিও সারাদিন পথে পথে একা ঘুরে বেড়াই, কথা বলার জন্য তো একটা মানুষও পাই না।
তাই জল খেয়ে খানিকটা বসতে আমার গোটা শরীর শান্ত হয়ে এসেছিল। তার দিকে তাকিয়ে আমি বললাম, তাই নাকি? তো তোমার নামটা কি বাবা? আমার নাম নন্দলাল। আমার বাবার নাম ছিল মতিলাল, আর ঠাকুরদার নাম ছিল জয়লাল। সে কথা বলতে বলতে মাটির এক পাশে বসে আমার দিকে তাকিয়ে রইল। তার পরনে একটা খাটো ধুতি, গায়ের উপর একটা হলদে রঙের জামা। ঘরের মধ্যে এমন কিছুই নেই যেটা থেকে আন্দাজ করা যায় নন্দলাল আসলে করেটা কি। মনে মনে এই কথাটা ভেবে চলেছি, এমন সময় নন্দলাল বলতে শুরু করলো, এই গ্রামে ওই ধানের গোলা রয়েছে না একটা, ওই সেখানেই আমি কাজ করি। আজ শরীরটা একটু খারাপ ছিল বলে কাজের জন্য বেরোতে পারিনি গো সাধু বাবা। সে কি, তোমার অসুস্থ শরীর আর আমি তোমার বাড়িতে এসে তোমায় বিব্রত করে চলেছি? ছি ছি, আমার এখন খানিকটা ভালো লাগছে, আমি বেরিয়ে পড়তে পারবো। নন্দলাল আমার কাছে এসে বলল, এসব কথা বলবেন না গো সাধু বাবা, আপনি সাধু মানুষ, তাই আমার উচিত আপনাকে দুটো ডাল ভাত খাওয়ানো। সেটা না পারলে আমার এই জন্ম যে বৃথা। নন্দলাল বেশ ভালো গুছিয়ে কথা বলতে পারে। তার কথা শুনে আমি হেসে উঠলাম। বললাম, বেশ, তোমার যখন ইচ্ছে আমি তোমার বাড়িতে থেকে সামান্য ডাল ভাত গ্রহণ করি, তাহলে আমি থাকবো। কিন্তু নন্দলাল, কাল সকালেই কিন্তু আমায় বেরিয়ে পড়তে হবে। সে আপনি বেরিয়ে পড়বেন না হয়, ওই আজকের দিনটা আপনার সেবা করার সুযোগ আমাকে দিন। সেবায় কোনো ত্রুটি করল না নন্দলাল। সে ডাল ভাতের কথা বলেছিল, অথচ দুপুরে খেতে বসে দেখলাম তাছাড়াও আরো অনেক কিছু রয়েছে। নন্দলাল আফসোস করে বলল, আসলে ওই একা মানুষ থাকি তো, তাই বেশি কিছু আপনাকে খাওয়াতে পারলুম না সাধু বাবা। আপনি এইটুকুই একটু কষ্ট করে খেয়ে নিন। খেতে সত্যি কষ্ট হলো, তবে খাবারের জন্য নয়। রান্না এত ভালো হয়েছিল যে খেতে খেতে আমি একটু বেশি খেয়ে ফেললাম। আসলে সেই সকালের দিকে একবার খেয়েছি, তারপরে তো আর খাওয়াই হয়নি। খাওয়া দাওয়া শেষে নন্দলাল একটা শীতল পাটি নিয়ে মাটির উপর বিছিয়ে দিয়ে বলল, সাধু বাবা, আপনাকে এই মাটিতে শুতে দিচ্ছি বলে কিছু মনে করবেন না। আসলে এখন ওই দুপুর গড়িয়ে আসছে, বিছানায় শুয়ে আরাম পাবেন না। মাটিতে শীতল পাটির উপর শুয়ে দেখুন, গোটা শরীর জুড়িয়ে যাবে। খাওয়া দাওয়ার পর আমি একটু বাড়ির বাইরে গিয়েছিলাম। বিকেল সত্যি নামতে শুরু করেছে। আমি বাইরে থেকে ঘুরে এসে শীতল পাটির উপর শরীর ছড়িয়ে শুয়ে পড়তেই গোটা শরীর জুড়িয়ে গেল যেন। দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। এদিকে যখন ঘুম ভাঙল তখন সন্ধে পেরিয়ে গেছে। নন্দলাল আমায় ডাকেনি। হুড়মুড় করে উঠে বসতেই দেখি নন্দলাল বাড়ির বাইরে কি যেন করছে। আমার সাড়া পেয়ে বাইরে থেকে চেঁচিয়ে এসে বলে উঠল, সাধু বাবা, আমি একটা কাজ করছি দেখুন। ঘরের মধ্যে এক পাশে বড়ই জামবাটিতে দুধ রাখা আছে, দুধটুকু খেয়ে নিন। রাত হলে তারপর আবার রাতের খাবার খাবেন। তার সেবা দেখে বড় ভালো লাগলো। জামবাটি খুলে দেখি ভেতরে ভর্তি দুধ। এত দুধ খেলে আবার রাতের বেলা খেতে পারবো কিনা সন্দেহ আছে, কিন্তু ঘুমটা ভালো হয়েছিল বলে সামান্য খিদে তেষ্টাও হয়েছিল। তাই আর সময় নষ্ট না করে দুধটুকু খেয়ে নিলাম। বাইরে বেরিয়ে দেখি নন্দলাল দাওয়ার কাছে বসে রয়েছে। সঙ্গে নেমে এসেছে আকাশটা, হয়ে গেছে অন্ধকার। আজ পূর্ণিমা বোধহয় কাছাকাছি, তাই চাঁদটা বেশ গোল করে উঠেছে। নন্দলালের বাড়ির সামনের দিকে দুটো আম গাছ, সেই আম গাছের ফাঁক দিয়ে চাঁদ দেখা যায়। বসুন সাধু বাবা, বসুন। এই দাওয়ার ওপর একটু বসুন, আপনার সাথে একটু গল্প করি। হাত এমন তো সময় হয় না, আর গল্পই বা করবো কার সাথে। সে বড় মজার মানুষ। কথা বলতে বলতে এমন মশকরা করে বসে যে হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। নন্দলাল বলল, একবার ওই গ্রামের শেষের ওই নদীতে মাছ ধরতে গিয়েছি। আমার পরনে একটা ধুতি,
হাত দিয়ে মাছ ধরেই চলেছি, কিন্তু হাত দিয়ে তো আর মাছ ধরা যায় না গো ভালোভাবে। কিছু মাছ ধরতে পেরেছি, ওই ডাঙার কাছে একটা ব্যাগ রাখা রয়েছে, তাতে মাছ ঢুকিয়ে রাখছি। এমন সময় দেখি একটা বড় মাছ ঘাই মারল। মাছটাকে ধরতেই হবে এমন ভেবে সামনে এগিয়ে গেছি। জড়িয়ে গেছে ধুতিটা পায়ের কাছে। তাড়াতাড়ি ধুতি সামলিয়ে ওই নদীর পাড়ের কাছে উঠে দেখি ধুতির ফাঁকে সেই বড় মাছটা কিভাবে আটকে গেছে। আসলে না, ওই যখন ওই ধুতির জলের মধ্যে খুলে গিয়েছিল তখন বোধহয় সে সামনে এসে পড়েছিল। দু হাত দিয়ে তাড়াতাড়ি ধুতি সামলাতে গিয়ে মাছটাও জড়িয়ে গেছিল। এদিকে চারপাশে বেশ লোকজন রয়েছে। ধুতি গোটাতে গোটাতে ধুতির ফাঁক থেকে টপ করে মাছটা মাটিতে পড়ে গেল। সেই দেখে চারপাশে লোকজনদের কি হাসি। আর সাধু বাবা কেউ কেউ বলে উঠল, হাত দিয়ে মাছ ধরে আর কাজ নেই, নন্দলাল তুমি ধুতি দিয়ে বরং মাছ ধরো। কথা শেষ করে নন্দলাল নিজেই হাসতে লাগলো। তার হাসিতে আমিও যোগ দিলাম। দেখতে দেখতে সন্ধে পেরিয়ে রাত নেমে এলো। নন্দলালের কিন্তু ওঠার তাড়া দেখলাম না। বুঝতে পারলাম দুপুরে এসে যা রান্না করে রেখেছে তাতেই বোধহয় আমাদের রাতে হয়ে যাবে। কিন্তু আমার ধারণা সত্যি হলো না। একটু পরেই নন্দলাল বলল, সাধু বাবা রান্না তো করাই রয়েছে, তবে সামান্য ভাত করে নিতে হবে। আপনি বসুন, আমিও একটু ভাত চড়াই। নন্দলাল ভাত চড়াতে চলে গেল। আর তারপরেই ভাত রান্না শেষ করে খাওয়া দাওয়া সেরে আমরা দুজন মিলে আবার বসলাম দাওয়ার কাছে। চাঁদ তখন অনেকটা উপরে উঠে এসেছে। চারপাশে সামান্য অন্ধকার। সেই অন্ধকারের মধ্যেই কেমন যেন চারপাশটা গম্ভীর হয়ে আছে। নন্দলালের বাড়িটা গ্রামের একদম শেষ প্রান্তে। তারপর থেকে অন্য বাড়িগুলো শুরু হয়েছে। নন্দলালের বাড়ির থেকে বাকি বাড়িগুলোর দূরত্ব বেশ খানিকটা, তাই গ্রামের মানুষের কোলাহল এদিকটায় আসতে পারেনি। যদিও এখন বেশ রাত হয়ে গেছে, গ্রামের মানুষ বোধহয় এতক্ষণে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছে। এ কথা ও কথার পর নন্দলাল বলতে শুরু করলো, পাশের যে গ্রাম রয়েছে যেখানে আমার ওই পূর্বপুরুষরা নায়েবের কাজ করেছে, সেই গ্রামের নাম ওই নিশিকান্তপুর। সেই গ্রামের উত্তরের দিকে একটা মাঠ রয়েছে। সেই মাঠে একটা অদ্ভুত ব্যাপার ঘটে সাধু বাবা। আপনি তো পথে পথে ঘুরে বেরিয়েছেন, আপনার অনেক অলৌকিক অভিজ্ঞতাও রয়েছে, সে কথা বললেন, কিন্তু সেই মাঠে ঘটে যাওয়া ঘটনা বোধহয় আপনি কোনোদিনও দেখেননি। নন্দলালের কথায় আমার মনের মধ্যে কৌতূহল কেমন যেন বাড়তে লাগলো। তাই বললাম, সেই মাঠে কি হয়ে চলে বলো তো নন্দলাল? এমন কি আশ্চর্য ঘটনা সেখানে ঘটে? নন্দলাল বেশ গুছিয়ে বসলো। তারপর বলতে শুরু করলো, সাধু বাবা আমি অত কিছু বুঝি না। ওই যখন ওই পাশের গ্রামে আমি ছিলাম তখন আমি অনেক ছোট। তখন সেই গ্রামের ওই মাঠের কথা আমি শুনতে পেতাম। মতিঝিলের যে মাঠ রয়েছে তার পশ্চিমের দিকে একটা ডোবা আছে, তার নাম মতি বিল। সেই ডোবার নামের জন্যই বোধহয় ওই মাঠের নাম হয়েছে মতি বিলের মাঠ। সেই মাঠে বছরের একটা নির্দিষ্ট পূর্ণিমার দিন একটা অদ্ভুত ঘটনা দেখা যায়। আজ থেকে ওই অনেক বছর আগে, ওই প্রায় ধরুন ওই 200 বছর আগে, ওই মাঠের পাশ দিয়ে নিশিকান্তপুরের গ্রামের জমিদারের গিন্নি পাশের গ্রামে তার বাপের বাড়ি থেকে ফিরছিলেন। তার সঙ্গে ছিল পালকি, বেহারা, এমনকি বেশ কয়েকজন লোক। ওই মাঠের মধ্যে দিয়ে আসার সময় তারা যখন মাঠের মাঝামাঝি এসেছেন, ঠিক সেই সময় এক ডাকাতের দল তাদের উপর আক্রমণ করে বসে। দুদলে ভীষণ মারামারি চলেছিল। জমিদারের পক্ষের বেশ কিছু রক্ষী নিহত হয়, যেমন তেমন ডাকাতদেরও বেশ কিছু লোক মারা যায়। আসলে ওই ডাকাতদের তুলনায় রক্ষীরা কম হলেও তারা ছিল প্রশিক্ষণ প্রাপ্ত। জমিদার তার রক্ষীদের মাঝে মাঝে আত্মরক্ষার যুদ্ধ শিক্ষা দিত, তাই সংখ্যায় কম হলেও তারা কিন্তু ডাকাতদের প্রায় ধরাশায়ী করে দিয়েছিল। ঠিক সেই সময় একটা ঘটনা ঘটে যায়। আমি অবাক হয়ে নন্দলালের মুখের দিকে তাকিয়ে রয়েছি। সে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে যেন সেই ঘটনা ভেবে চলেছে। তার চোখটা অন্ধকারের মধ্যে চাঁদের আলোয় কেমন যেন
ছিকছিক করে ওঠে। এতটা একটানা বলে তারানাথ থামতেই আমি আর কিশোরী উদ্গ্রীব চোখে তার দিকে তাকিয়ে থাকি। কিশোরী বলে, ঠাকুরমশাই, সেই ডাকাতের দল আর রক্ষীদের দলের মধ্যে যুদ্ধের পরে কি হয়েছিল? তারা কি জমিদার গিন্নিকে ধরে নিয়ে যেতে পেরেছিল? ডাকাতের দল তো শুনেছি এমন পালকিতে আক্রমণ করেই থাকে সোনাদানা কিংবা অর্থের লোভে। তারানাথ আর একটা সিগারেট তুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, আমি যে সময় নন্দলালের কাছে গিয়েছিলাম তখনও কিন্তু ডাকাতরা গ্রামের বিভিন্ন জায়গায় বড্ড উৎপাত করত। মাঝে মাঝে পথ চলতি মানুষদের আক্রমণ করে তাদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নিত। মাঝে মাঝে গ্রামের কোনো অর্থবান গৃহস্থের বাড়িতেও ঢুকে পড়ত। কিন্তু নন্দলাল বলেছিল 200 বছর আগেকার কথা। তখনকার ডাকাত দল হতো একটু অন্যরকম। তারা খুব সহজে কারোর উপর আক্রমণ করত না। গরিব দুঃখী মানুষের তারা সর্বদা সাহায্য করার চেষ্টা করত। এই কারণেই গ্রামের গরিব দুঃখী মানুষেরা সর্বদা ডাকাতদের সাহায্য করত। আসলে ডাকাতরা যে কাজই করুক না কেন, সাহায্য তো তারা পাচ্ছেই। এই কারণেই অর্থবান মানুষদের যাতায়াত কিংবা তাদের দুর্বলতা গ্রামের মানুষেরা ডাকাতদের কাছে বলে দিত। সেইভাবেই তারা খবর পেয়ে গিয়েছিল সেদিন রাতে পালকিতে করে জমিদার গিন্নি বাড়িতে ফিরে আসবেন। সচরাচর ডাকাতের ভয়ে রাত্রের দিকে জমিদার কিংবা অর্থবান মানুষেরা কোথাও পাড়ি দিত না। নিশ্চয়ই কোনো একটা সঙ্গত কারণে জমিদার গিন্নিকে সেদিন রাতেই ফিরে আসতে হয়েছিল। নন্দলাল বলে চলল, মাঠের মধ্যে একটা তুমুল যুদ্ধ চলেছে এবং একটা ঝড়ও খানিকক্ষণ আগেই উঠেছিল। সেই ঝড়টা যেন সারা মাঠ কাঁপিয়ে তুলতে লাগলো। তার সাথে ওই ডাকাতদের আর রক্ষীদের সমস্ত চিৎকার চেঁচামেচি, অস্ত্রশস্ত্রের আওয়াজ, ওই সমস্ত কিছু মিলিয়ে না মাঠের পরিবেশটা কেমন যেন অন্যরকম হয়ে উঠেছিল। ওই জমিদার গিন্নি পালকির ভেতরেই বসেছিলেন। তিনি ভয়ে কাঁপতে শুরু করলেও বাইরে কিন্তু বেরিয়ে আসার কথা একবারও ভাবে। ডাকাতদের দল যখন প্রায় হারতে বসেছে, ঠিক সেই সময় আকাশ বাতাস কাঁপিয়ে একবার বজ্রপাত হলো সেই মাঠের ওপরে। কথাটা বলে নন্দলাল থেমে গেল। তারপর আমার দিকে তাকাতেই দেখতে পেলাম তার মুখে সামান্য হাসি। সাধু বাবা, পরদিন সকালে যখন গ্রামের লোকেরা সেই মাঠের দিকে গেছে, তারা দেখতে পেল একটা অদ্ভুত দৃশ্য। মাঠের মধ্যে ডাকাতের দল, রক্ষীতের দল সবাই আগুনে পুড়ে যাওয়া কাঠ কয়লার মতন পড়ে রয়েছে। গোটা পালকিটা আগুনে পুড়ে গেছে। আর সেই পালকির মধ্যে বসে থাকা জমিদার গিন্নি অদ্ভুতভাবে বসে থাকতে থাকতে পুড়ে ছাই হয়ে গেছে। বজ্রপাতের জন্য তারা সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদের শরীর ভেঙে আসেনি। গোটা গোটা কাঠকয়লার মতন কালো কালো মূর্তি ছড়িয়ে রয়েছে গোটা মাঠ জুড়ে। হাতে গুনলে প্রায় ওই 30-35 জনের মতন হবে সব মিলিয়ে। এসব দেখে গ্রামের লোকেরা ভয় পেয়ে যায়। জমিদার বাবুকে খবর দিলেই উনি ছুটে চলে আসেন তার লোকজনদের নিয়ে। তারপরেই এক এক করে সবার মৃতদেহ একসাথে পুড়িয়ে দেওয়া হয় গ্রামের শ্মশানে। যদিও সেই মৃতদেহ পোড়ানোর প্রয়োজন ছিল না, তা তো আগেই পুড়ে গেছিল, তবু নিয়ম তো রক্ষা করতে হবেই। জমিদারবাবু খুব একটা খারাপ মানুষ ছিলেন না, তাই নিজের লোকেদের সাথে সাথে ওই ডাকাতদের মৃতদেহ পুড়িয়ে দিয়েছিলেন এবং সবার জন্য একটা শান্তি সস্তায়নের ব্যবস্থাও করেছিলেন। নন্দলাল কথাটা বলে থামতেই আমি মনে মনে ভাবলাম, এমন ব্যাপারটায় আশ্চর্য কি? এ তো একটা কাকতালীয় ব্যাপার। সেদিন রাতে ঝড়ের সাথে হয়তো বৃষ্টি হয়েছিল। সামান্য বৃষ্টি হলে অনেক সময় তার লক্ষণ পরদিন সকালে দেখা যায় না। সেই বজ্রপাতে ভাগ্যের ফেরে তারা সবাই সেইখানেই উপস্থিত ছিল। কিন্তু নন্দলালের দিকে তাকাতেই মনে হলো গল্প এখনো শেষ হয়নি। নন্দলাল এবার আগের থেকে চাপা অথচ গম্ভীর স্বরে ধরা গলায় বলে চলল পরের কথাগুলো। বছর 3 পরে রাতের বেলা একজন ওই মাঠের ওপর দিয়ে না হেঁটে আসছিল। বেশ রাত হয়ে গেছিল তার ফিরতে। হাঁটতে হাঁটতে এসে দেখতে পায় হঠাৎ করে মাঠের উত্তরের দিক থেকে একটা পালকি নিয়ে কেউ আসছে।
পালকি নিয়ে অনেকেই চলে, তাই সে আর কিছু মনে করেনি। সে নিজের মতন হেঁটে চলেছে। পালকি যখন ওই মাঝামাঝি এসে পৌঁছেছে, তখন দক্ষিণের দিক থেকে ডাকাতের দল ছুটে আসতে শুরু করে। লোকটা কিন্তু এবার ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি এক পাশে সরে গিয়ে মাঠের জঙ্গলে লুকিয়ে পড়ে। ঠিক মাঠের মাঝখানে সেই ডাকাতের দল আর এই পালকির সঙ্গে আসা রক্ষীদের তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। তখনও সে ব্যাপারটা কিছুই বুঝতে পারেনি। বেশ কিছুক্ষণ যুদ্ধ চলতে থাকার সাথে সাথেই সে হাসির শব্দ শুনতে পায়, যেন গোটা মাঠ জুড়ে কারা হেসে চলেছে। তারপর আকাশ বাতাস কাঁপিয়ে একটা বাজ এসে পড়ে মাঠের ঠিক মাঝখানে। এবার লোকটা ভয় পেয়ে যায়। এতক্ষণ ধরে যারা মাঠের মাঝখানে লড়াই করছিল, তারা ওই বাজ পড়ার সাথে সাথেই কোথায় যেন উধাও হয়ে যায়। গোটা মাঠে আর কেউ কোথাও নেই। লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে গ্রামে ফিরে এসে সবাইকে ব্যাপারটা জানায়। জমিদারবাবু ব্যাপারটা শুনে কেমন যেন গম্ভীর হয়ে যায়, কিন্তু অনেকেই কথাটা বিশ্বাস করতে পারেনি। অনেকেই বলেছিল লোকটাই তো নেশা করে, ওসব গুজব টুজব ছড়াচ্ছে, তাই ভুলভাল দেখে। জমিদারবাবু কিন্তু মনে মনে কিছু একটা ভেবেছিলেন। পরের বছর ঠিক ওই দিন রাত্রে জমিদারবাবু কাউকে কিছু না জানিয়ে একাই চলে যান সেই মাঠের কাছে জঙ্গলে। অনেক রাত পর্যন্ত অপেক্ষা করার পর নিজের চোখে এসে দেখতে পান সেদিন রাত্রে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি। সেই বিদ্যুৎ চমকানোর সাথে সাথেই তারা সবাই কোথায় যেন উধাও হয়ে যায়। জমিদারবাবু বুঝতে পারেন ব্যাপারটা সুবিধের নয়। যারা মারা গেছিল তারা অতৃপ্ত, তাদের অতৃপ্ত আত্মা কোনো এক অদ্ভুত কারণে সেখানেই বাঁধা পড়ে রয়েছে। তাই প্রত্যেক বছর সেই নির্দিষ্ট দিনে তারা আবার নরক থেকে উঠে আসে মাঠের মাঝখানে। তারপরেই বিদ্যুৎ চমকের সাথে সাথেই তারা আবার ফিরে যায়। নন্দলালের শেষের কথাগুলো শুনে আমার কেমন চমক লাগলো। এমনটা আবার হয় নাকি? 200 বছর ধরে একদল প্রেত এইভাবে অপেক্ষা করে থাকে একটা দিনের জন্য, তারপর তারা মাটিতে নেমে আসে। তার কথাটা বিশ্বাস করতে পারলাম না, তাই বললাম, নন্দলাল, তুমি যা বলে চললে তা যে সত্যি সে কথা আমি মেনে নিতে পারছি না। না, আসলে এমনটা তো হতে পারে না। আমি জানি সাধু বাবা, আপনি আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আপনাকে প্রমাণ দেওয়ার মতন আমার কাছে কিছুই নেই। আপনি যদি সেই মাঠে কাল রাত্রে গিয়ে অপেক্ষা করতে পারেন, তাহলে আপনার যদি ভাগ্য থাকে, তাহলে আপনিও সেই ইতিহাসের পুনরাবৃত্তি আবার দেখতে পাবেন। নন্দলাল কিছুটা শিক্ষিত মানুষ। সে গ্রামের পাঠশালায় পড়াশোনা করেছে। তারপর ধানের গোলায় এসে যে কাজ করে তা হিসাবপত্র দেখার। তাই তার মুখে এমন একটা কথা শুনে আমি একেবারে যেমন বিশ্বাস করতে পারলাম না, তেমন উড়িয়েও দিতে পারলাম না। মনের মধ্যে কেমন একটা কৌতূহল জেগে রইল। নন্দলাল শেষে বলল, কাল সকালে তো আপনি এখান থেকে চলে যাবেন। আপনি না হয় নিশিকান্তপুর একবার যান কাল রাতে। ওখানে কোথাও থেকে গভীর রাতে একবার নিজেই পরীক্ষা করে দেখুন না। আমি কি মিথ্যে বলছি? শুধু নিশিকান্তপুর নয়, আশেপাশের সমস্ত গ্রামের মানুষ এই ঘটনা জানে। তাদের মধ্যে কেউ কেউ আপনার মতো অবিশ্বাসী হওয়ায় তারা নিজের চোখে সেখানে গিয়ে ঘটনাটি দেখে এসেছে। এরপরে আর তার কথা উড়িয়ে দেওয়া সম্ভব না। আমি মনে মনে স্থির করে রাখলাম, কাল রাতেই যখন সেই নির্দিষ্ট দিন, তাহলে কাল রাতে আমি সেখানে গিয়ে দেখব আসলে কি হয়। তারানাথ থামতেই আমি বলে উঠলাম, আচ্ছা, আপনি কি নিজে গিয়েছিলেন সেই মতিবিলের মাঠে ওই দেখার জন্য যে ওই ইতিহাসের ঘটনার পুনরাবৃত্তি হয় নাকি? কথাটা বলে মনের মধ্যে কেমন যেন উত্তেজনা অনুভব করলাম। এমন একটা অবিশ্বাস্য ব্যাপার হয় কি করে? তারানাথও কেমন যেন আমার মনের উত্তেজনাটা বাড়িয়ে দেওয়ার জন্য চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর তার মুখে একটা রহস্যময় হাসি দেখা গেল। না গিয়ে থাকি কি করে বলো তো? এমন একটা কথা শোনার পরে কার না ইচ্ছে হবে সেখানে গিয়ে দেখার। আমার তখন উঠতি বয়স, রক্ত গরম, মনের মধ্যে অনেক কিছু জানার ইচ্ছে, সাহসেরও অভাব নেই। আর নন্দলাল যা বলেছে তাতে এতদিন পর্যন্ত কারোর কোনো ক্ষতি হয়নি।
তারা নিজেদের মতোই এসেছে, নিজেদের মতোই চলে গেছে। তাহলে একবার সেখানে গিয়ে দেখতে আপত্তি কোথায়? আমিও তাই পরদিন সকালে নন্দলালের কাছ থেকে সমস্ত ঠিকানা জেনে নিয়ে পাড়ি দিলাম নিশিকান্তপুরের পথে। যাওয়ার সময় নন্দলাল বারবার বলে দিল, ঘটনা কিন্তু ঘটেছিল অনেক রাত্রের দিকে। আর এই সব কিছু ছাড়াও যারা ওই ঘটনা দেখেছে তারা আরও একটা আশ্চর্য কথা বলেছে। তাদের ওখানে বসে কিংবা দাঁড়িয়ে থাকতে থাকতে একটা অদ্ভুত অনুভূতি হয়েছে। আরও কিছু একটা তারা দেখতে পেয়েছিল, কিন্তু সে কথা ভালো করে মনে করে কেউ বলতে পারেনি। ওই দৃশ্য দেখে তারা ভয়ে আতঙ্কে কোনো কিছু ভাবার মতন শক্তি হারিয়ে ফেলেছিল। তারপর ওখান থেকে কোনো রকমে পালিয়ে এসেছিল। আপনি সাধু বাবা ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন, আর তেমন হলে একবার আমার বাড়িতে ফিরে এসে আমায় সবটা বলবেন। আমার তো আর সেখানে গিয়ে দেখার মতন সাহস নেই। আমি জানি আপনি আপনি ঠিক যাবেন। আমি সেখানে যাব এবং যা দেখেছি তা ফিরে এসে নন্দলালকে বলবো। সেই কথা তাকে জানিয়ে আশ্বস্ত করে পরদিন সকালে বেরিয়ে গেলাম নিশিকান্তপুরের উদ্দেশ্যে। দুপুরের দিকে সেখানে পৌঁছেছি। মতিবিলের মাঠে আমায় যেতে হবে রাত্রের দিকে, তাই গোটা দিনটা কোথাও একটা কাটাতে হয়। মতিবিলের মাঠ এর মধ্যে একবার দেখে এসেছি। বিশাল বড় মাঠ, তার এক পাশ থেকে অন্য পাশ ভালোভাবে দেখা যায় না। মতিবিলের মাঠ থেকে মাত্র কয়েক পা হেঁটে গেলেই একটা মন্দির পড়ে। সেই মন্দিরের চাতালের উপর আশ্রয় নিলাম। দুপুর থেকে বিকেল পর্যন্ত ঘুমিয়ে নিলাম, যদি গোটা রাতে আমায় জাগতে হয় তাই। তারপর সন্ধ্যের দিকে গ্রামের একজন এসে আমায় ফলমূল দিয়ে গেল। গ্রামের দিকের মানুষেরা সাধুকে ভারী সম্মান করে। খাওয়া দাওয়া সেরে অপেক্ষা করতে লাগলাম রাত হওয়ার জন্য। অনেকটা রাত হতেই বেরিয়ে পড়লাম সেই মাঠের উদ্দেশ্যে। এইখানে তারানাথ একবার থেমে উঠে ঘরের ভেতরে গেল। আমাদের কেমন যেন মনে হলো সে আমাদের সিগারেট খাওয়ার সুযোগ দেওয়ার জন্য ঘরের ভেতরে গিয়েছে। তাই আমরা সময় নষ্ট না করে দুজনে একটা করে সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। আমাদের কারোর মুখে কোনো কথা নেই। একটু পরে কিশোরী বলল, ঠাকুরমশাই যে সেটা দেখতে পেয়েছিল তা তো বোঝাই যাচ্ছে, কিন্তু নন্দলাল আরও একটা কথা বলেছিল, মনে আছে? কোনো একটা অদ্ভুত ব্যাপার ঘটে যায় যা অন্য কেউ ভালোভাবে বলতে পারে না। সেটা কি? শেষের কথাগুলো কিশোরী আমায় উদ্দেশ্য করে বলেনি, নিজের মনে কেমন যেন স্বগতোক্তির মতো বলেছে। আমি তাই চুপ করে ভাবতে লাগলাম আসলে ব্যাপারটা কি। কিন্তু তারানাথ এসে বাকি গল্পটা না বলা পর্যন্ত কিছুই বোঝা যাবে না। আমাদের সিগারেট শেষ হওয়ার একটু পরেই তারানাথ এসে পড়ল। তারপর জমিয়ে বসে আবার আগের মতোই বলতে শুরু করল। গাছের তলায় বসে থাকতে থাকতে আমার ঘুম যখন ভেঙেছে, তখন উঠে দাঁড়িয়ে প্রথমেই দেখতে পেয়েছিলাম সেই পালকিটাকে, আর তার সাথে এগিয়ে চলা সেই লোকজনের দল, আর আশেপাশের সামান্য পরিবর্তনটা। আমি তখন বুঝতে পেরেছি, আর মনে হলো এই পরিবর্তনটাই বোধহয় কেউ ধরতে পারেনি। এই রাতে মতিবিলের মাঠ এবং তার আশেপাশের জায়গাটা পরিবর্তিত হয়ে যায় 200 বছর আগের এক ইতিহাসের দিনে। ঠিক সেদিন যেমন ছিল তেমনই হয়ে যায়। 200 বছর পরের মতিবিলের মাঠ ওই একটা গোটা রাতের জন্য কোথায় যেন হারিয়ে যায়। সাধারণ মানুষ বোধহয় এই সূক্ষ্ম ব্যাপারটাই ধরতে পারেনি, আর সেটাই স্বাভাবিক। চোখের সামনে এমন একটা ব্যাপার ঘটতে থাকলে আশেপাশের ব্যাপারটা লক্ষ্য করা খুব একটা সহজ কাজ নয়। আমি দেখলাম সেই পালকি আর ডাকাতের দল মাঠের একদম মাঝখানে এসে পড়েছে। ওই শুরু হয়েছে অস্ত্রের শব্দ, যুদ্ধ শুরু হয়ে গেছে। তারপরেই শুরু হলো চারপাশ থেকে ভেসে আসা হাসির শব্দ। দু দলের মধ্যে একসাথে অনেকেই উল্লাসে হেসে চলেছে। মনে হচ্ছে তারা যুদ্ধ করছে না, তারা তাদের পছন্দের কোনো একটা খেলার পুনরাবৃত্তি করছে, আর সেই কারণেই তারা এইভাবে আনন্দে হেসে চলেছে।
আমি মন্ত্রমুগ্ধের মতো কদম গাছের তলা থেকে বেরিয়ে এসে সামনের দিকে তাকিয়ে রইলাম। তাদের সেই হল্লা যুদ্ধ চলতে লাগলো মাঠের মধ্যে। ঝড় হঠাৎ করেই কেমন যেন বেড়ে উঠতে লাগলো। আমি বুঝতে পারলাম সেই সময় আসন্ন হয়ে এসেছে। আমি সেই মন্ত্রমুগ্ধের মতোই আকাশের দিকে তাকালাম। এতক্ষণ ধরে আকাশে কোথাও কোনো মেঘ ছিল না, চাঁদের আলোয় চারপাশটা ভরে উঠেছিল। এখন দেখি সেই গোটা আকাশটা কেমন যেন মেঘে ছেয়ে গেছে, আর তার একটু পরেই শুরু হলো বৃষ্টি। এই বৃষ্টির ব্যাপারটা লক্ষ্য করা সহজ নয়, তার কারণ অদ্ভুতভাবে বৃষ্টিটা হয়ে চলেছিল ঠিক ওই একদল মানুষের মাথার উপরের চারপাশটা ঘিরে। যেন মনে হলো সামান্য একটা মাত্র মেঘ আকাশে ঠিক ওই জায়গাটায় দাঁড়িয়ে নিজের ওজনের ভার বহন করতে না পেরে ভাসিয়ে দিচ্ছে। আমি চুপ করে সেদিকে তাকিয়ে দেখতে লাগলাম, আর ঠিক তখনই আকাশ বাতাস কাঁপিয়ে আমার কানে তালা ধরিয়ে চোখের সামনে বিদ্যুৎ ঝলসে উঠল। বাজ পড়তে এর আগেও আমি দেখেছি, কিন্তু এইভাবে এত সামনে থেকে বাজ পড়া আমি দেখিনি। বিদ্যুতের আলোকে আমার চোখ ধাঁধিয়ে গেল। আমি হাত দিয়ে চোখ বন্ধ করে মাটির উপরে বসে পড়লাম। সেই আলো সহ্য করার ক্ষমতা আমার কেন, পৃথিবীর কোনো মানুষেরই নেই। তারপর যখন বুঝতে পারলাম বিদ্যুৎ চমকানোর আলোটা আর চারপাশে নেই, শব্দটাও কমে এসেছে, তখন আমি আস্তে আস্তে চোখ খুললাম। চোখ খুলে তাকিয়ে কিন্তু আমি এবার অবাক হয়ে গেলাম। কোথায় সেই ডাকাতের দল, কোথায় সেই পালকি, কোথায় সেই জমিদার গিন্নি আর তার রক্ষীরা, কোথায় বৃষ্টি, কোথায় বিদ্যুৎ? কিচ্ছু নেই। একটু আগে দেখা মতিবিলের মাঠ আর তার আশেপাশের পরিবেশটা হঠাৎ করে আবার পরিবর্তন হয়ে গেছে। স্বাভাবিক জায়গায় আমি ফিরে এসেছি। 200 বছর পরের সেই দিনটায় আমি ফিরে এসেছি, ঠিক যেদিন আমি এখানে এসেছিলাম। আমি মন্ত্রমুগ্ধের মতো অবাক হয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম সেই দিকে। তারপর যখন বুঝতে পারলাম আজ রাতে আর কিছুই হবে না, তখন সেইখান থেকে উঠে চলে গেলাম সেই মন্দিরের কাছে যেখানে আমি আশ্রয় নিয়েছিলাম। বাকি গোটা রাতটা সেই মন্দিরেই কাটালাম। তারপর সকাল হতেই আবার ফিরে গেলাম জয়মাধবপুরে নন্দলালের বাড়িতে। নন্দলাল আজও বাড়িতেই ছিল। আমায় দেখতে পেয়ে সে যেমন খুশি হয়েছিল তেমনই অবাক হয়েছিল। অবাক গলায় সে আমায় বলল, কি বলেছিলাম সাধু বাবা, বলেছিলাম না আপনি আপনি ঠিক দেখতে পাবেন। হ্যাঁ, তখনও পর্যন্ত একটা ব্যাপার কিন্তু আমার মাথার মধ্যে ছিল। সেদিন ওই কদম গাছের থেকে একটু সামনে দাঁড়িয়ে মাঠের দিকে তাকিয়ে ইতিহাসের পুনরাবৃত্তি যা দেখতে পেয়েছিলাম তাতে আমি ভয় পাইনি। একটা অন্য অদ্ভুত কারণে আমি ভয় পেয়েছিলাম। সেটা এই আজ আমার বাড়িতে বসে তোমাদের সেই কথা বলতে বলতে মনে করলেও আমার গোটা শরীর কেমন যেন ভয়ে কেঁপে ওঠে। শেষের কথাগুলো বলতে বলতে তারানাথের গলা সত্যি কেঁপে উঠল। অদ্ভুতভাবে তারানাথ তাকিয়ে রইল বাইরের দিকে। আমি আর কিশোরী দুজনেই নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। আমাদের বুকের ভেতরটাও কেমন যেন কেঁপে উঠছিল। একটু পরে তবুও কিশোরী সাহস সঞ্চয় করে বলল, কিন্তু ঠাকুরমশাই, গোটা ঘটনাটা তো সকলেই দেখেছে, আপনিও তা দেখেছেন, কিন্তু এর মধ্যে ভয়ের কি ছিল? কিশোরীর কথায় তারানাথ অদ্ভুতভাবে তার দিকে তাকালো। তারানাথের মুখটা কেমন যেন লাল হয়ে এসেছে, চোখ দুটো একটু বড় হয়ে গেছে, তার নিঃশ্বাস ঘন হয়ে আসছে। সেভাবেই সে ধরা গলায় অবাক বিস্ময়ে কাঁপতে কাঁপতে বলল, সবটাই ঠিক ছিল। সেই মাঠের মধ্যে পালকি চড়ে জমিদার গিন্নির আসা, ডাকাতদের দলের সাথে তাদের যুদ্ধ, তাদের হাসি, সবটাই। কিন্তু তারানাথ কিছুক্ষণ চুপ করে বসে রইল। চারপাশে কোথাও কোনো শব্দ নেই। হালকা একটা হাওয়া মাঝে মাঝে ছুটে আসছে
এই ঘরের দিকে। তারপর তারানাথ নিজের মতোই স্বগতোক্তির মতো বলল, বৃষ্টি পড়ার পরে ঠিক বিদ্যুৎ চমকানোর মুহূর্তে চারপাশটা আলোয় ভরে গিয়েছিল, আর সেই ক্ষণিকের জন্য আমি দেখতে পেয়েছিলাম মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকা সেই সকল ডাকাতের দল, রক্ষীর দল, এমনকি পালকির ভিতরে বসে থাকা একটা নারী মূর্তি পর্যন্ত। কিন্তু কিন্তু আসলে আমি দেখেছিলাম মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছে প্রায় হাতে গুনলে 30 থেকে 35টা আস্ত নরকঙ্কাল, আর তারা সবাই এক দৃষ্টে আমার দিকেই তাকিয়ে আছে। তারানাথ কথাটা শেষ করলেও কেমন যেন অবাক দৃষ্টিতে বাইরের আকাশের দিকে তাকিয়ে রইল। আমি আর কিশোরী শেষের কথাটা শুনে কেমন যেন চমকে উঠলাম। ইতিহাসের পুনরাবৃত্তি সে কথাটা না হয় বুঝতে পারলাম, কিন্তু ওই মাঠে জড়ো হওয়া 200 বছর আগে মারা যাওয়া প্রেতের দল কি তাহলে বুঝতে পেরেছিল? সেদিন রাতে কদম গাছের তলায় এসে দাঁড়িয়েছিল স্বয়ং তারানাথ। সে কথার উত্তর আমরা তারানাথের কাছে জিজ্ঞাসা করিনি, সেও আমাদের আর কিছুই বলেনি। বুঝতে পারলাম তার গল্প শেষ হয়েছে। এদিকে আকাশ মেঘলা হয়ে আসছে, আমরা ছাতাও নিয়ে আসিনি, তাই দেরি করলে আবার ভিজতে হবে। তাই সেদিনের মতো তারানাথের থেকে বিদায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প নিশিকান্তপুরের রক্তাক্ত ইতিহাস। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।